ওয়েলকাম টু সেমিস্টার দাদা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। তাহলে আমরা আজকে জেনে নেব যে আমাদের যে মৌলিক অধিকারগুলি, সে মৌলিক অধিকারগুলি কি কি। আমরা ভারতীয়রা জন্মসূত্রগতভাবেই মৌলিক অধিকারগুলো ভোগ করি, এটা আমাদের জন্মসূত্রগত অধিকার। কারণ এই মৌলিক অধিকারগুলো আমাদের সংবিধান আমাদেরকে গ্রহণ করার জন্য দিয়েছে, এবং কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করে অথবা বাধা দেয়, তাহলে আমরা লোক আদালতে তার জন্য বিচার করতে পারি। এই মৌলিক অধিকারের ধারণাটি প্রথম ইউএসএ থেকে বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ভারতে নেওয়া হয়, ভারতের সংবিধানে নেওয়া হয়। এটা পার্ট 3-তে যদি দেখি আমরা, মৌলিক অধিকারটা ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে মৌলিক অধিকারটা নেওয়া হয়, এবং এটা আমাদের সংবিধানে পার্ট 3-তে আছে। এবং ধারা যদি আমরা দেখি, 12 থেকে 35 নং ধারায় আছে। এবার আমরা দেখবো যে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, সেই মৌলিক অধিকারের গুরুত্বগুলি কি কি। মৌলিক অধিকার যদি প্রথম দেখি, প্রথম এটা হচ্ছে কি আমাদের আত্মসম্মান দেয়, মানে মৌলিক অধিকারগুলো আমাদের আত্মসম্মান দেবে। এবং 2 নম্বর আমাদের অধিকার দেবে, যাতে কোনো কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায় অন্য কোনো সম্প্রদায়কে নিচু করবে না, নিচুভাবে দেখবে না। এই সব দিক দিয়ে এড়ানোর জন্যই আমাদের মৌলিক অধিকারগুলো দেওয়া হয়। এবং আমরা ভারতীয়রা, যারা আমরা ভারতীয় আছি, আমরা আমাদের যে যার ধর্ম, নিজস্ব ধর্মগুলো নিজেদের মতন পালন করব। কেউ আমাদের সেই ধর্মগত বিষয়ে, এবং আমরা আমাদের ইচ্ছে মতো, যদি আমাদের মনে হয় যে কেউ আমাদের উপর শোষণ করছে, তারও আমরা প্রতিবাদ করতে পারবো। এই সবের যে অধিকারগুলো, এটাই আমাদের মৌলিক অধিকার। আমাদের ভারতের 6টি মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারগুলো যদি আমরা এবার দেখি, প্রথমত 1 নম্বরে আছে 14 থেকে 18 নং ধারা। 14 থেকে 18 নং ধারায় বলা হয়েছে যে এখানে সবাই সমান, সমতা বা ইকুয়ালিটি। প্রত্যেক ভারতীয় সমান, কেউ কারোর থেকে বড় কিংবা নিচু, জাতিগত, ধর্মগত, ভাষাগত কোনো দিক দিয়ে কেউ কারোর থেকে ছোট বড় নয়, সবাই সমান। এটাকে বলা হয়েছে সাম্য। এখানে প্রত্যেক ভারতবাসীকে, প্রত্যেক ভারতীয় সরকার দ্বারা যদি কোনো কর্ম, চাকরি দেওয়া হয়, তার জন্য যে ক্রাইটেরিয়া যা প্রত্যেকে যদি থাকে, তাদের সবার সমান অধিকার দিতে হবে। তাদেরকে জোরপূর্বক আমরা জাতিগতভাবে বা ধর্মগতভাবে বা ভাষাগতভাবে আমরা পৃথক করতে পারবো না, এটাকে বলা হয়েছে। তো এই ধারাটায় দেওয়া আছে কত, 14 থেকে 18 নং ধারায় দেওয়া আছে সমতার অধিকার বা ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি বা সমতার অধিকার। এরপর যদি আমরা দেখি ধারা নম্বর 19 থেকে 22 নং ধারা। 19 থেকে 22 নং ধারায় বলা হয়েছে কি, স্বাধীনতার অধিকার। মানে আমাদের আমরা প্রত্যেকেই স্বাধীন। জন্মসূত্রগতই যে ভারতীয় হবে সেই স্বাধীন। তাকে আমরা জোরপূর্বক কোনো কর্ম করতে পারবো না, এবং বিনা পারিশ্রমিকেও কোনো কর্ম নিযুক্ত করতে পারবো না। সে তার ইচ্ছা অনুযায়ী তার যে কর্ম ভালো লাগবে, তার যে কাজগুলো সাংবিধানিক কাজগুলা সে করতে পারবে। কেউ সেই ক্ষেত্রে আমরা হস্তক্ষেপও করতে পারবো না, বাধাও দিতে পারবো না। এটাকে আমরা বলছি ধর্মীয় অধিকার। আচ্ছা, ধর্মীয় অধিকারের যদি আমরা আরেকটা দেখি যে স্বাধীনতার অধিকার যদি আমরা আরেকটা বিষয় দেখি, যে সে তার ইচ্ছা অনুযায়ী সে তার মত প্রকাশ করতে পারবে, এবং সে তার ইচ্ছা অনুযায়ী ভারতীয় সংবিধান তাকে যে সব জায়গায় ঘোরার অনুমতি দিবে, যে কাজগুলো করার অনুমতি দেবে, সে সম্পূর্ণ কাজগুলোই সে তার নিজের মতো করে করতে পারবে। এখানে কেউ তাকে বাধা দিতে পারবে না। যদি বাধা দেয়, সে তাহলে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে যাইয়া তার দ্বারস্থ হবে এবং তার জন্য বিচার চেতে পারেন, এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তার জন্য রিট জারি করতে পারেন। 3 নম্বর আমরা যদি দেখি, শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার বা রাইট টু এক্সপ্লেশন। শোষণের বিরুদ্ধে অধিকার কি, কোনো ব্যক্তিকে জোরপূর্বকভাবে কোনো কাজ করাতে পারবে না, জোরপূর্বকভাবে তার কোনো কাজ থেকে তাকে বাহির করতে পারবে না, জোরপূর্বকভাবে তার যে কর্মপ্রণালীগুলো আছে সেখানে বাধা দিতে পারবে না। এটাকে বলা হয় শোষণের বিরুদ্ধে অধিকার। মানুষ তার নিজের প্রয়োজন মতো কাজ করবে, তার নিজের সুবিধা মতো কাজ করবে, তার যেটা ইচ্ছে মনে হবে, তার যেটা ভালো মনে হবে, যেটা সমাজের কল্যাণ মনে হবে, সে সেই কাজগুলো অবশ্যই করতে পারবে। হ্যাঁ, এখানে আর একটা জিনিস, যে তার ইচ্ছা হলেই সে তার ইচ্ছা মতো কাজ করতে পারবে না। যদি সেই কাজগুলো সমাজের অন্যায়মূলক হয় বা দেশের পক্ষে ক্ষতি হয়, সেই কাজগুলো সে করতে পারবে না। যে কাজগুলো তার মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে, এবং কি দেশেরও উপকার হবে, তাহলে সে সেই কাজগুলোই করতে পারবে, তাকে কেউ সেই কাজে বাধা দিতে পারবে না। 25 থেকে 28 নং ধারায় 25 থেকে 28 নং ধারায় বলা হয়েছে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার। প্রত্যেক ভারতীয়, সে যে ধর্মেই সে বিলং করুক না কেন, যে ধর্মের লোক থাকুক, যে জাতিরই লোক থাকুক, তারা তাদের নিজস্ব ধর্মীয় আচার রীতিনীতি পালন করতে পারবে। কেউ জোরপূর্বক
কোনো ধর্ম অন্য ধর্মের লোককে তার অন্য ধর্মে পরিবর্তনও করতে পারবে না, তার ধর্মে বাধা জানো দিতে পারবে না, কেউ কাউকে বলতে পারবে না তোমার ধর্মের অনুষ্ঠান হবে না, তুমি এই ধর্ম আসো, এই ধর্ম থেকে তোমাকে অন্য ধর্মে যেতে হবে। কেউ জোরপূর্বক কিছু করতে পারবে না। কারো যদি স্বেচ্ছায় তার ধর্ম ভালো লাগে সে তার ধর্ম পালন করবে। যদি কোনো অসুবিধা মনে হয় যে না সে সেই ধর্মে থাকবে না, তাহলে সে নিজের স্বেচ্ছায়, কারো জোরপূর্বক নয়, নিজের স্বেচ্ছায় এই ধর্ম থেকে সে অন্য ধর্মে যেতে পারে। এখানে কারো কোনো মতামত থাকবে না, কারো কোনো জোরপূর্বকও কিছু থাকবে না। এবং এখানে বলা হয় যে কোনো ব্যক্তি, কোনো ভারতীয়, সে তার নিজস্ব সংস্কৃতির, নিজস্ব যে ধর্মীয় আচার কালচার যেগুলো আছে সে তার নিজস্ব ধর্মের অনুযায়ী পালন করতে পারবে। এখানে অন্য কেউ তাকে জোরপূর্বকভাবে তার ধর্ম থেকে অন্য ধর্মে জোরপূর্বক করে কোনো নিয়ম নীতি বা রীতি পালন করাতে পারবে না। তাই আমরা বলছি 25 থেকে 28 নং ধারা হচ্ছে কি, ধর্মীয় স্বাধীনতার অধিকার। প্রত্যেক ভারতবাসী তার নিজস্ব ধর্ম পালন করবে। কোনো সংখ্যালঘু সম্প্রদায়কে অন্য কোনো সম্প্রদায় তারা জোরপূর্বকভাবে তাদের ধর্ম থেকে বিরক্ত করতে পারবে না এবং তাদের উপর অন্যায় অত্যাচার কিছুই করতে পারবে না। প্রত্যেক ভারতীয় তারা তাদের নিজেদের মতো তারা তাদের ধর্ম পালন করবে। যদি আমরা দেখি 29 থেকে 30 নং ধারা, এই 29 থেকে 30 নং ধারায় বলা হয়েছে শিক্ষার অধিকার। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমাদের শিক্ষার অধিকার। কত নম্বর ধারা আছে? 29 থেকে 30 নম্বর ধারায় এখানে বলা হয়েছে যে প্রত্যেক ভারতীয়, জন্মসূত্রগতভাবে প্রত্যেক ভারতীয় সে প্রাথমিক শিক্ষা মানে প্রাইমারি স্কুল যেগুলো আছে সেগুলা প্রাথমিক শিক্ষাটা অবৈতনিক। মানে কি, তার জন্য কোনো বেতন দিতে হবে না, কোনো পারিশ্রমিক দিতে হবে না, বইয়ের জন্য কোনো টাকা দিতে হবে না, বিনা পয়সায় সে পড়াশোনা করতে পারবে। সেটাকে বলে অবৈতনিক শিক্ষা। এখানে বলা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুর প্রাথমিক শিক্ষাটা অবৈতনিক করা হয়েছে এবং প্রত্যেক মা বাবার কর্তব্য তার শিশুকে প্রাথমিক শিক্ষাটা করানো এবং স্কুলে ভর্তি করানো এবং শিক্ষা দেওয়া, এটা তার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। 32 থেকে 35 নম্বর ধারা যদি আমরা দেখি, 32 থেকে 35 নম্বর ধারা বলে হয়েছে যে সংবিধান প্রতিকারের অধিকার। মানে তোমার কর্তব্য তুমি মৌলিক অধিকারগুলো ভোগ করবা এবং এটাও তোমার কর্তব্য তুমি সংবিধানের কোনো মৌলিক অধিকার যদি মনে হচ্ছে যে কারো খর্ব করা হচ্ছে কিংবা অন্যায়মূলক কাজ করা হচ্ছে, তার বিরুদ্ধে তুমি প্রতিকার করতে পারবা, তার বিরুদ্ধে তুমি জোরালো আওয়াজ তুলতে পারবা। এটাকে বলা হচ্ছে আমাদের সাংবিধানিক প্রতিকারের অধিকার। এটা আমাদের ধারা নম্বর 32 থেকে 35 নম্বর ধারায়। আরেকটা যদি বলি 29 থেকে 30 নং ধারায় যে শিক্ষার অধিকারটা ছিল, সেখানে সংখ্যালঘু যে সম্প্রদায় আছে, সংখ্যালঘু ধর্মীয় ভাবে হোক অথবা জাতিগতভাবে যে কোনোই হোক না কেন, সংখ্যালঘু মানে যারা ধর্মগতভাবে অথবা জাতিগতভাবে সংখ্যায় কম তাদেরকে বলা হয় সংখ্যালঘু সম্প্রদায়। এই সম্প্রদায়ের মানুষগুলো তারা নিজস্ব ভাষায় নিজস্ব অঞ্চলে পাঠ্য শিক্ষা ব্যবস্থাগুলো বা শিক্ষায়তন বিদ্যালয় তারা নিজস্ব এলাকায় নিজস্ব ভাষায় গড়ে তুলতে পারবে। তার জন্য সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে। 32 থেকে 35 নম্বর ধারা সেই একইভাবে বলছি যে এটা হচ্ছে সংবিধান প্রতিকারের অধিকার। আমরা ভারতীয়রা আমরা আমাদের মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো আমরা উপভোগ করব এবং যদি কোনো কারণবশত যদি সেই সংবিধানটাকে লঙ্ঘন করা হয়, যে মৌলিক অধিকারগুলো, সেই অধিকারগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের ভারতীয়দের। এইবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌলিক অধিকারের যদি কোনো একটা ব্যাঘাত ঘটে, যেটাকে বলে মৌলিক অধিকার স্থগিত রাখা, কোনো কারণবশত যে আমাদের ভারতীয় মৌলিক অধিকারটা কখন স্থগিত বা বন্ধ রাখা যায়, এটা তখনই সম্ভব যদি কোনো কারণবশত দেশে অচলা অবস্থা, মানে কি দেশে জাতীয় 352 নম্বর ধারা, আমাদের 3টা ধারায় জাতীয় ইমার্জেন্সি বা জরুরি অবস্থা 3টে আছে। একটা হচ্ছে 360, যেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি বা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, 356 যেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি শাসন বলি, এবং 352 যেটাকে বলে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। এখনো 360 নম্বর ধারায় যে অর্থনৈতিক যে বিলটা আছে, 360 নম্বর ধারায় যে ন্যাশনাল 360 নম্বর ধারায় যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আছে সেটা এখনো পর্যন্ত ভারতে চালু হয়নি। এবং 352 নম্বর ধারায় যে ন্যাশনাল এমার্জেন্সি, কোনো দেশের বিরুদ্ধে যদি হঠাৎ কোনো যুদ্ধ বিগ্রহ হয়ে যায় বা কোনো দুর্ঘটনা বা কোনো কিছু ঘটে জরুরি অবস্থাকালীন, তখন রাষ্ট্রপতি আমাদের 352 নম্বর ধারা জারি করে মৌলিক অধিকারগুলোকে স্থগিত করে রাখতে পারে কিছুদিনের জন্য বা কিছু সময়ের জন্য। এর জন্য অবশ্যই আমাদের কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের কোনো আদেশের কোনো আমাদের প্রয়োজন পড়ে না। এবং যদি আমরা দেখি যে এই যে 352 নম্বর ধারাটা, যেটা জাতীয় জরুরি অবস্থা, এই সময়টা রাষ্ট্রপতি সম্পূর্ণ ক্ষমতা তার নিজের হাতে নিয়ে নেবে, সম্পূর্ণ ভারতের ক্ষমতা তার নিজের হাতেই থাকবে। এবং রাষ্ট্রপতি যদি চায় যে কোনো কারণবশত যে আমাদের ভারতীয় যে মৌলিক অধিকারগুলো আছে 6টি অধিকার, সেই 6টি অধিকার মৌলিক 6টি অধিকারকে নিজেদের কাছে রাখবে, তাহলে সে রাখতে পারে। এবং শুধুমাত্র একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে 20 থেকে 21 নং ধারা যেটা আছে আমাদের, 20 থেকে 21 নং ধারাটা
একমাত্র এই অধিকারকে লঙ্ঘন করে, এই অধিকারকে স্থগিত করা যায় না। একমাত্র মনে হয় যদি বলে যে সব যতগুলো অধিকার আছে মৌলিক সবগুলোকে তো স্থগিত করা যায়, কিন্তু 20 থেকে 21 নং ধারায় যে অধিকারটা আছে সেটা একমাত্র স্থগিত করা যায় না। এটাই হচ্ছে আমাদের মৌলিক অধিকারগুলো বা ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়া, ভারতীয় কনস্টিটিউশন, যেখানে 6টি মৌলিক অধিকার। প্রত্যেকটি মৌলিক অধিকার সম্পর্কে বললাম, 6টি মৌলিক অধিকার, এবং প্রত্যেকটি মৌলিক অধিকারের আমরা ভারতীয় নাগরিকরা কোন মৌলিক অধিকারে কি কি সুবিধা ভোগ করি প্রত্যেকটা বিষয় সম্পর্কে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানানো, এবং যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও, সেটাও পরবর্তীতে সংশোধন করে দেওয়া হবে।